শরতের মোহময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিঃসর্গ সেজেছে অপরূপ সাজে। নীলম্বরের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তের বিভাবসুর আলো শিশির ভেজা সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্র ছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খখক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে গড়ে ওঠা গগন শিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে। শরতের এই অনিন্দ রূপের মাঝেও কোথাও যেন একরাশ বিষাদময়তায় নিরন্তর বুক কাঁপছে। স্টেশন চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী। বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সফেদ বলা চলে। পরনে কালো বোরখা, চুল শ্যাওলা রঙের ওড়না দ্বারা আবৃত। মধ্যবয়স্কার নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে। আলো ছায়ার পূর্ণ জীবনের মাঝেও অনুভূতির দেয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করল। মধ্যবয়স্কার দৃষ্টি অবিচল। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই একটা সমর্থ হাত তার কাঁধ স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটের হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছো কেন? কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেই পারিনি আবার কোনো দিন এই মাটিতে পা রাখতে পারবো। আমরা যা ভাবি সবসময় তা ঠিক হয় না। কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করিনি। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম। বর্তমানে ঢাকার এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছেন। ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরুকণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বললেন, খিদে নেই। সারা রাত কিছু খাওনি, এভাবে না খেয়ে শরীর খারাপ করার কোনো মানে হয়? তুমি গ্রামে আসতে চেয়েছ, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি। একবারের জন্য বাধা দেওয়ার চেষ্টা করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ হবে। বাড়িতে কোনো অঘটন ঘটলে কি হবে ভাবতে পারছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় করছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তোমার ভাইপো সব সামলে নিবে, দেখে নিও। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এত দূর আসা। এখন খাবে চলো। সকালে নাস্তা শেষ করে রিকশায় করে দুজনে বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত্ত গলায় বললেন, সাবধানে যেও। আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে। তার থেকে তুমি একা গিয়ে ঘুরে আসো। আমি বরং এখানেই অপেক্ষা করি। আমি একা যাব? হ্যাঁ। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসলেন। তার দৃষ্টি জানালার বাহিরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচঢালা রাস্তার দুধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধ পাকা বিস্তৃত ধানের ক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতায় জড়ানো কাশফুলে নিবিষ্ট হলো। সহসা চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো চির সুখময় শৈশবের আহ্লাদী স্মৃতি। বাবা মায়ের চোখের মণি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় 2 ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্যই নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়োনো, মুষলধারে বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, সেই সব এখন ধুলো জমা অতীত।
বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপলাবণ্য পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরীতে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোরের বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেয়ালের মাঝখানে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিত অনুভূত অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় অতীতের নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা ভিটেতে পা পর্যন্ত রাখতে পারেননি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যুর সংবাদ পেয়েও ছুটে এসেছিলেন, কিন্তু ভাইদের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রামে সুখ বাজি রেখে এক আকাশসম বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে এসেছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথের অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তায় জীবনের তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। আকস্মাৎ চলন্ত বাসে ব্রেক কষলেন ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটাতে মাহমুদাও জানালার বাহিরে তাকালেন। নিভৃত চিন্তের অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গিয়েছেন বুঝতেও পারেননি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিঃসর্গ। মাহমুদান স্থির নেত্রে চারপাশে চোখ বুলাতে লাগলেন। কতগুলো বছর পর প্রায় সব বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চেয়ে থেকে ধীর গতিতে হাঁটতে শুরু করলেন। চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশালাকৃতির এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেয়ালের চাকচিক্য দেখে বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনের উঠানের একপাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ি থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগুনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খান বাড়ির কর্তা আলী আহমেদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সফেদ রঙের টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন। নারীর টানে অতীতের কলহ ভুলে প্রায় 30 বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। মা বাবার কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর 3 আগে দেখা দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মন বিগলিত হয়েছিল। আচমকা গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর 2 মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সফলও হয়েছেন। গতকাল বিকেলে গ্রামে এসে আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রাত্যহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানেরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী আহমেদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শোধালেন, কি ভাবছো ভাইজান? আলী আহমেদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে। কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না? আলী আহমেদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছু বললেন না। মোজাম্মেল খান সহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। সন্তর্পণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, গতকাল বাড়িতে আসার পর থেকেই কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, চাইলেও ভুলে থাকতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগেই পেছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, ভাইজান রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন। আসছি। আলী আহমেদ খান 1 সেকেন্ডও দেরি না করে বাড়ির ভিতর পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে
চাপা নিঃশ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তানভীর কোথায়? এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কি প্রয়োজন? ভাইয়া, তুমি রাগ করছো কেন? আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয়? খালের ওই পারের মানুষগুলো কেমন তুই কি জানিস না? গতকাল আমি আর ভাইজান গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদৌ গ্রহণ করবে কিনা কে জানে। কার মনে কি চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছুটা বলেছি। তানভীর বলেছে ওইদিকে যাবে না। তুমি চিন্তা করো না তো। মোজাম্মেল খান অস্থির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করছিল। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় আবিরই ঢুকিয়েছিল। কি বলছো, সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ থাকতো। ঠিক বলেছ ভাইয়া। এখন চলো। বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলের তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠে ডাকল, ফুপি। মাহমুদা আকস্মাৎ ঘাড় ঘোরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো, গাল ভর্তি দাড়ি, অধর জুড়ে লেপ্টে আছে পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানভীর। তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইল, কখন এসেছো? সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানলে আমি আগে চলে আসতে পারতাম। তোর ফুপাজি না জানালে আমি তো জানাতামই না, একাই চলে যেতাম। তানভীর মৃদুস্বরে প্রশ্ন করল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান ভাইয়া কি করছেন? এখন বাড়িতে যাওয়া ঠিক হবে? সকাল থেকে বড় আব্বু আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কোমল কণ্ঠে জানতে চাইলেন, মাহাদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পাবে। তানভীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানভীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর, সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস তিনেক আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানভীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়ির নিয়মনীতি বড় আব্বুর রাগের জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়িতে মানুষের অন্তরালে ফুপির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপিকে। বাঁ পাঁজরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খোঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমেদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামনেই। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে, যাও। তানভীর মাথা নিচু করে রয়ে শয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। আকস্মাৎ নরম দু হাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনার আড়ালে নিজেকে সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশে শুভ্র মেঘের মতো সফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহাদিবা খান মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নিসর কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর শঙ্কিত নেত্রে ফুপিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ
আর মোহময় আনন্দ দেখে মুহূর্তে চেহারার বিরক্তির ভার সরে গেল। তানভীরের ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহল নিয়ে জানতে চাইল, হাসছো কেন? তানভীর নিঃশ্বাস ফেলে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেঙচি কেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল পায়ে উঠানের দিকে ছুটল। তানভীর মৃদু স্বরে ডাকল, বনু। মেঘ সহসা থমকে দাঁড়ালো, আর চোখে তাকিয়ে আলগোছে ভ্রু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করল, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মিম আর আদি ওইদিকে আছে, ওদের কাছে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারিদিকে নজর বুলালো, শঙ্কা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঝলমলে ঠোঁটে হাসি টেনে অকুত ভয়ে ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদাও খাবার খেতে বসেছেন। আলী আহমেদ খান, মোজাম্মেল খান দুই ভাই নিজে হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘুমটার আড়াল থেকে ছলছল চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দুই চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতি কান্নায় রূপ নিতে বেশি সময় লাগলো না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী আহমেদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছে। বড় আব্বুর দিকে তাকিয়ে অমায়িক হেসে বলল, বড় আব্বু, আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি করছি। সমস্যা নেই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের উপর প্রেশার পড়ে এমন কোনো কাজ জানি আপনি না করেন। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিকঠাক মতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা চোখ মুছে এক দৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বলেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছুই বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে আসছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাকারি দিয়ে ভীতকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজেই আতকে উঠেছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রবহভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানভীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। ফুপিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমেদ খান ও মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবরই বন্ধুর মতো। বসার ঘরের সোফায় বসে আছেন মালিয়া খান, পাশে মেঝো জা হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট জা আকলিমা আরা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমা খানের একমাত্র মেয়ে মেহেরিন খান মিম এবং একমাত্র ছেলে আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতোমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। আব্বু বড় আব্বুদের শাসন মেজাজ কোনো কিছুই তার ধার কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছোটাছুটি করছে। মিম ও মেঘ হাতে হাত রেখে বাড়ির চারপাশে ঘুরছে।